এটা একটু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার গুলো ধরে দেখছি। লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে একটা কেস ছিল। আগে আমি কেসটা বলছি, মানে কেসের ডিটেইল ক্লিনিক্যাল ফিচার্সটা বলছি, তোমরা বলবে যে এটা কোন ডিসঅর্ডার। Index client AC presented with symptoms persisting for more than 2 weeks of markedly diminished interest in previously pleasurable activities, feelings of excessive guilt, insomnia, diminished ability to concentrate, and recurrent death wishes. Provide a diagnosis and state the etiology. কি diagnosis হবে? Major depressive disorder. হ্যাঁ, ভেরি গুড। একদম কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলেই আমাদেরকে লিখতে হবে। শুধু ডিপ্রেশন লিখলে হবে না, বা শুধু ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিসথাইমিয়া এগুলো লিখলে কিন্তু হবে না, বা রিকারেন্ট ডিপ্রেসিভ অন্য কিছু লিখলে হবে না। এখানে যেহেতু একদম স্পেসিফাই করা আছে যে symptoms persisting for more than 2 weeks, the markedly diminished interest in pleasurable activities, guilt, insomnia, difficulty concentrating, recurrent death wishes, এই সমস্তটাই কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারই পয়েন্ট আউট করছে। তো আমাদের একদম স্পেসিফিক্যালি সেটাই লিখতে হবে। করে তারপর সেটা ইটিওলজি লিখতে হবে, বায়োলজিক্যাল ফ্যাক্টরস, কগনিটিভ আর লার্নিং ফ্যাক্টরস এই ক্ষেত্রে আর কি খুব ইম্পর্টেন্ট ডিপ্রেশনের ক্ষেত্রে। মানে অনেক আমরা দেখেছি যে মানে অ্যারন বেকস কগনিটিভ ট্রায়াড অফ ডিপ্রেশন, তারপরে সেলিগম্যানের লার্নড হেল্পলেসনেস, দেন কগনিটিভ ডিস্টরশনস, অনেক কিছু রয়েছে আর কি ওখানে লেখার মতো। সেগুলো সব লিখতে হবে। সাইকোডাইনামিক ফ্যাক্টরসও লিখতে হবে। আচ্ছা, এছাড়া যেটা মানে লং কোয়েশ্চেন্স আছে, নরমালিটি, ডিসকাস দ্য হোয়াট ইজ নরমালিটি, ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ নরমালিটি। এটা আমার যতদূর মনে পড়ছে একদম প্রথম ক্লাসে লেখানো ছিল, সেইটা একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট আছে ডিফারেন্সিয়েট বিটুইন ইউনিপোলার এন্ড বাইপোলার ডিসঅর্ডার। এটা কি হবে সংক্ষেপে আমাকে একটু বলো। ইউনিপোলার মানে হচ্ছে একটাই পোল প্রেজেন্ট আছে এবং এটা বেসিক্যালি হচ্ছে ডিসথাইমিয়া আছে, যেটা অ্যাডাল্টদের জন্য 2 বছর হয় আর চিলড্রেনদের অ্যাডোলেসেন্টসের জন্য 1 ইয়ার হয়। আর বাইপোলারে হচ্ছে দুটো পোল আছে। বাইপোলারের তিনটে ভাগ আছে, হচ্ছে বাইপোলার 1, বাইপোলার 2 আর সাইক্লোথাইমিয়া হচ্ছে বাইপোলার 2 এর লেস সিভিয়ার ফর্ম। আর বাইপোলার 1 হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন ম্যানিক আর ডিপ্রেশন হচ্ছে, প্রথমে ম্যানিক, তারপর ডিপ্রেশন আছে, আবার আবার ডিপ্রেশন আছে। আর বাইপোলার 2 হচ্ছে না হিপোম্যানিয়া, মানে হচ্ছে ম্যানিয়া একটু কম আর ডিপ্রেশন আছে। ঠিক আছে, ভেরি গুড। তবে ইউনিপোলারে আমাদেরকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর ডিসথাইমিয়া দুটোই বলতে হবে। একটাই পোল আছে, তো তার মধ্যে একটা মোর সিভিয়ার ফর্ম আর একটা একটু লেস সিভিয়ার ফর্ম, সেটা বলে তারপরে বাইপোলার 1, 2 আর সাইক্লোথাইমিয়াতে যেতে হবে। আর বাইপোলার 1 আর 2 তে খুব স্পেসিফিক্যালি বাইপোলার 1 এ হচ্ছে ম্যানিয়া ফলোড বাই মেজর ডিপ্রেসিভ এপিসোড, আর বাইপোলার 2 তে হলো হাইপোম্যানিয়া ফলোড বাই মেজর ডিপ্রেসিভ এপিসোড। এইটা একটু বলতে হবে। একদম দেখবে DSM-5 এ সেই অনুসারেই লেখা আছে, একটু টার্মিনোলজি গুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তারপর লেখা আছে ইটিওলজি অফ ম্যানিক এপিসোড, সেটাও তো আমরা কভার করেছিলাম। তারপর আছে হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ডিসকাস দ্য ক্লিনিক্যাল পিকচার অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এক্ষেত্রে তো বুঝতেই পারছো, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো, মানে সেটাই আর কি ক্লিনিক্যাল ফিচার হিসেবে লিখতে হবে। সেটাও কিন্তু তোমরা চাইলে DSM-5 থেকেই কভার করতে পারো। DSM-5 এ একদম প্রথমেই দেওয়া আছে। আচ্ছা, এবার 10 মার্কস কোয়েশ্চেনে আছে ডিসকাস দ্য সিমটমস এন্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আগের দিন আমাদের হয়েছে। তারপর আছে ডিসকাস দ্য সাইকোডাইনামিক এন্ড বায়োলজিক্যাল ইটিওলজি অফ স্কিজোফ্রেনিয়া, সেটাও আমরা করেছি। আচ্ছা, আমি যেগুলো বলছি এর মধ্যে যদি কোনোটা না জানা হয়, যে পারবে না এরকম যদি মনে হয় তাহলে বলবে। আচ্ছা, নেক্সট এবার আমাকে আরেকটা উত্তর দেবে, যেটা 10 নম্বরে ছিল। সেটা হচ্ছে যে হোয়াট ইজ মেন্ট বাই কনভার্সন, ডিসকাস দ্য ইটিওলজি অফ কনভার্সন ডিসঅর্ডার। এই যে হোয়াট ইজ মেন্ট বাই কনভার্সন, এই প্রশ্নটার উত্তর দাও।
কনভার্সন ডিসঅর্ডারের কনভার্সন বলতে আমরা কি বুঝি, কি থেকে কি কনভার্ট হচ্ছে? কনভার্সন ডিসঅর্ডারে কি থেকে কি কনভার্ট হচ্ছে? ম্যাম এখানে কনভার্সন ডিসঅর্ডারের ইমোশনাল স্ট্রেস ফিজিক্যাল সিম্পটমসে কনভার্ট হচ্ছে। Psychological distress that gets converted to physical symptoms, and the symptoms of conversion disorder mimic or resemble that of neurological conditions. এইটাই আমাদের বলতে হবে। আর তারপরে তো ইটিওলজি আছে, যেগুলো আমরা আগের দিন দেখেছিলাম, সব প্রাইমারি গেইন, সেকেন্ডারি গেইন, লাভ এলে ইনডিফারেন্স, ওগুলো সমস্ত কিছু ডিসকাস করতে হবে। আচ্ছা, এটা এত পর্যন্তই। আর শর্ট নোটসে আছে 5 মার্কসে আছে হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অবসেশনস এন্ড কম্পালশনস, ক্লিনিক্যাল পিকচার অফ হাইপোকন্ড্রিয়াসিস, যেটা আমরা পড়বো আজকে, ক্লিনিক্যাল পিকচার অফ জিএডি, আর লাভ এলে ইনডিফারেন্স। আচ্ছা, এটা লাস্ট ইয়ারের হয়েছে, আর আগে চলে যাচ্ছি 2022 তে। আচ্ছা, এই প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার গুলো যদি তোমরা কেউ দেখতে চাও বা মানে প্রশ্নগুলো লিখে নিতে চাও, তাহলে পরীক্ষা যেদিন দিতে যাবে সেদিন ডিপার্টমেন্টে একটু কথা বলে নেবে, ওদেরকে চেয়ে নেবে। আচ্ছা, 2022 কোয়েশ্চেনে প্রথমে 5 মার্কসে আছে ব্রিফলি স্টেট দ্য কগনিটিভ এন্ড বিহেভিয়ারাল মডেল অফ অ্যাবনর্মালিটি। এটা হচ্ছে আমরা অ্যাবনর্মালিটির ক্যারেক্টারিস্টিক্স যখন পড়েছিলাম, তো সেখানে কগনিটিভ আর বিহেভিয়ারাল পার্সপেক্টিভ কি বলছে অ্যাবনর্মালিটির প্রসঙ্গে, সেটা আমাদের বলতে হবে। আচ্ছা, তারপর আছে যে হ্যালুসিনেশন এন্ড ডিলিউশন। হ্যালুসিনেশন এন্ড ডিলিউশন, কোনো ডিফারেন্সিয়েশন বা কিছু লেখা নেই, জাস্ট এই দুটো প্রসঙ্গে লিখতে হবে। আচ্ছা, তারপরে আছে ডিফারেন্সিয়েট বিটুইন টাইপ 1 এন্ড টাইপ 2 স্কিজোফ্রেনিয়া। এটা মনে আছে কারো? ডিফারেন্সিয়েট বিটুইন টাইপ 1 এন্ড টাইপ 2 স্কিজোফ্রেনিয়া। ম্যাম টাইপ 1 স্কিজোফ্রেনিয়াতে হচ্ছে পজিটিভ সিম্পটমস দেখা যায়। হ্যাঁ, পুয়ার প্রগনোসিস হয়। হ্যাঁ, পুয়ার প্রগনোসিস হয়। আর টাইপ না, উল্টো বললাম, গুড প্রগনোসিস হয়। হ্যাঁ, গুড প্রগনোসিস। আর টাইপ স্কিজোফ্রেনিয়াতে নেগেটিভ সিম্পটমস দেখা যায়, আর ওটাতে পুয়ার প্রগনোসিস হয়। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। এবং যখন আর কি আমরা এটা বলবো, আমাদের একটু ওই সিমটমস গুলোরও বর্ণনা করে দিতে হবে, যে পজিটিভ সিমটমস বলতে আর কি যেটা ইন এক্সেস আকার করে এবং তার মধ্যে হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো পড়ে। আর তেমনি আবার নেগেটিভ সিমটমস বলতে আমরা কি বোঝাচ্ছি, নেগেটিভ সিমটম মানে ডেফিসিট সিমটমস গুলো হয়, তার মধ্যে ওই যত সমস্ত এ দিয়ে শুরু যেগুলো আছে, অ্যাবলিশন, অ্যানহেডোনিয়া, এলজিয়া, তারপরে ব্লান্টেড অর ফ্ল্যাট আফেক্ট, এইগুলো সমস্ত লিখে এবং আর কি পুয়ার প্রগনোসিস হয় সেটা লিখতে হবে। আর আরেকটা হচ্ছে যে টাইপ 1, ওটা ইউজুয়ালি আর কি একটু মানে অ্যাকিউট অনসেট হয়, আর টাইপ 2 সেটা ইউজুয়ালি ইনসিডিয়াস অনসেট হয়, মানে গ্র্যাজুয়াল অনসেট হয়, ইনসিডিয়াস মানে। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে DSM-5, মানে DSM-5 সম্পর্কেই আর কি লিখতে দিয়েছে 5 নম্বরে। তো এটা আর কি কারেন্ট যে ক্লাসিফিকেটরি সিস্টেম, এর আগে DSM-4 টিয়ার ছিল, সেখান থেকে DSM-5 হয়েছে। APA, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা পাবলিশড, এবং এখানে আগের মতো ওই অ্যাক্সিস ওয়াইজ যে মাল্টি অ্যাক্সিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা নেই, রাদার এখানে স্পেকট্রাম কনসেপ্ট আনা হয়েছে, যে মানে বেসড অন সিমটম সিমিলারিটি বা সিমিলারিটি অফ সিমটমস, মানে কন্ডিশনস বা ডিসঅর্ডারস আর ক্লাসিফাইড ইনটু আ পার্টিকুলার ক্যাটাগরি। The spectrum means an umbrella term. যেরকম schizophrenia, spectrum and related disorders, এইরকম এটা হচ্ছে একটা এক্সাম্পল, বা অবসেসিভ কম্পালসিভ and related disorders, এটা আরেকটা এক্সাম্পল। তো এইভাবে DSM
5 নিয়ে শর্ট নোট হলে সেরকম ভাবে লিখতে হবে। আচ্ছা, তারপর 10 মার্কস আছে সিমটমস এন্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ কনভার্সন ডিসঅর্ডার। এটা দেখো তাহলে পরপর 2 বছর এসেছে। তারপর ডিফারেন্সিয়েট বিটুইন সাইকোসিস এন্ড নিউরোসিস, এগুলো তো আমরা আলোচনা করেছিলাম। তারপর ডিসকাস দ্য সাইকোলজিক্যাল থিওরিজ অফ ডিপ্রেশন। সাইকোলজিক্যাল থিওরিজ অফ ডিপ্রেশনে তার মানে কি কি আলোচনা করবে একটু বলো, কোন কোন ইটিওলজিক্যাল ফ্যাক্টরস? হ্যাঁ হ্যাঁ, আর লার্নিং থিওরিজ। আচ্ছা, তারপর 15 নম্বরের প্রশ্নে আছে হোয়াট আর পার্সোনালিটি ডিসঅর্ডারস। আগের দিন আমরা করলাম ডিসকাস দ্য ক্লিনিক্যাল পিকচার এন্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, এবার এখানে যেহেতু ক্লিনিক্যাল পিকচার এন্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে, ক্লিনিক্যাল পিকচারে আগের দিন আমরা ঠিক যেইভাবে ডিসকাস করলাম যে মানে ফিচার গুলো কি কি ধরনের হয়, কগনিটিভ লেভেলে কি, ইন্টারপার্সোনাল লেভেলে কি, বিহেভিয়ারাল লেভেলে কি, সেগুলো যেরকম আছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে হচ্ছে একটু কিন্তু মানে DSM-5 এ যেভাবে টেবল করা আছে আমাদের সেই অনুসারে লিখতে হবে। তবে টেবলটা যে মানে একদম পুরো টেবল মুখস্থ লিখতে হবে ওরকম ব্যাপারটা নয়। যেটা থাকে যে এই কত জানি এসেছিল 5 or more of the following symptoms must be there, এইভাবে যে এই জিনিসটা রয়েছে আর কি, এবং সেখানে আর কি ওই সিমটম গুলো যে রেকলেস ডিসরিগার্ড ফর সেফটি, ল্যাক অফ রিমোর্স, ওই যে পয়েন্ট গুলো রয়েছে সেই সবকটা থাকতে হবে। এবং বিফোর 18 ইয়ার্স ডায়াগনোজ করা যায় না, মানে the person should be at least 18 years of age। তো যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেয় তাহলে কিন্তু আমাদের এই কটা বিষয় মাথায় রেখে লিখতে হবে যে একদম DSM-5 এ ঠিক যেই সিমটমস গুলো স্পেসিফাই করা রয়েছে সেটা, ডিউরেশন। এবার ASPD এর ক্ষেত্রে তো আলাদা করে ভাবে ডিউরেশন নেই, কিন্তু the person must be at least 18 years of age, এবং এটা একটা পারভেসিভ প্যাটার্ন। এই যে কি টার্মস গুলো সেইটা লিখতে হবে। আচ্ছা, তারপর হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ডিসকাস ইটস মেজর কজেস। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও তার মানে পরপর দুবার এসেছে। আচ্ছা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির যে কজেস এটা নিয়েও আমরা ফার্দার আর আলোচনা করছি না এখানে। আর এই প্রশ্নটা আবার দেখা যাচ্ছে এটা একটু হলেও মানে সিলেবাসে কিন্তু খালি ক্লিনিক্যাল ফিচার্স লেখা ছিল, কজেস লেখা ছিল না। যাই হোক, জাস্ট ইন কেস যদি এরকম চলে আসে, বাকিগুলোর ক্ষেত্রে আশা করছি যে এরকম হবে না। এবার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তোমাদের অলরেডি তো সেমিস্টার 2 তে ইন্টেলিজেন্সের মধ্যে পড়া হয়, সেখানে দেখবে অনেকগুলো কজাল ফ্যাক্টরস দেওয়া আছে। ওই তোমার ফ্র্যাজাইল লেগ সিনড্রোম, তারপরে ফিনাইলকিটোনিউরিয়া, ওই মানে যে মানে কন্ডিশন গুলো দেওয়া আছে। তারপরে এই যে ডাউন সিনড্রোম সম্পর্কে থাকে যে কি জন্য হয়, টেরাটোজেন্স এর কারণে হয়, যে ডিউরিং প্রেগন্যান্সি যদি এরকম টেরাটোজেনিক সাবস্টেন্সেস সেগুলোর সংস্পর্শে যদি আসেন প্রেগন্যান্ট উইমেনরা, তাহলে আর কি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে বাচ্চার। তো সেই জায়গায় মানে ওইটাই কিন্তু কজাল ফ্যাক্টর হিসেবে তোমাদেরকে লিখতে হবে। মানে এটা হয়তো আমার ধারণা যে কোনো জেনারেল সাইকোলজি বইতেই পাবে। আর অ্যাবনর্মাল সাইকোলজিতেও একটু দেখে নেবে যে যদি হয়, আর না হলে এমনি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ওটার কজগুলো এমনি সাইকোলজি বইতে পেয়ে যাবে। আচ্ছা, তারপর লেখা আছে প্রোভাইড দ্য ক্লিনিক্যাল স্কেচ অফ OCD। ক্লিনিক্যাল স্কেচ অফ OCD বলতে ক্লিনিক্যাল পিকচার অফ OCD বলেছে। হাউ ডাজ ইট ডিফার ফ্রম জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা, এইখানে কিন্তু তাহলে ওসিডির মধ্যে ডিস্টিংক্টলি অবসেশনস এন্ড কম্পালশনস সেইভাবে যেরকম আমরা লিখলাম, হোয়াট আর অবসেশনস, হোয়াট আর কম্পালশনস করে যে কি কি ধরনের হয়, তারপরে এই যে থটস, ইমেজেস আর যে এইগুলো হয় সেইগুলো লিখতে হবে। পরে and the obsessions are ego dystonic in nature, সেই জায়গাটাও কিন্তু হাইলাইট করতে হবে। আবার অন দ্য কন্ট্রারি তারপর হাউ ডাজ ইট ডিফার ফ্রম GAD যেখানে দিয়েছে সেই জায়গাটাতে আবার GAD এর যে পার্টিকুলারলি ক্লিনিক্যাল ফিচার্স গুলো রয়েছে, নেগেটিভ অ্যাপ্রিহেনশন,
প্লাস যেগুলো ফিজিওলজিক্যাল সিমটমস সেগুলো লিখে নিয়ে যে দিস ওয়ারি বা এই যে যেটা ওয়ারি অ্যাবাউট ওয়ারি, মেটা ওয়ারিও বলা হয় বা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলা হয়, সেটা সেটা হচ্ছে ইগো সিমটনিক ইন নেচার। প্লাস এই যে বিহেভিয়ারাল কম্পোনেন্ট অফ কম্পালশন এরকম ধরনের কিছু কিন্তু জিএডির মধ্যে নেই, যেটা ওসিডি তে রয়েছে। তো এইভাবে ডিফারেন্সিয়েট করে করে লিখতে হবে। আর লাস্টে আছে ডিসকাস দ্য ইটিওলজি অফ স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, এবার স্কিজোফ্রেনিয়ার ইটিওলজি যেহেতু বলা রয়েছে, সেখানে বায়োলজিক্যাল, সাইকোডাইনামিক, ফ্যামিলি ডায়নামিক সমস্ত কিছুতে ইনকর্পোরেট করতে হবে, কাজেই সবকটাই ছোট ছোট করে ইনক্লুড করতে হবে, এবং যত বেশি পয়েন্ট ইনক্লুড করতে পারবে তত ভালো। তো এবার এখানে আবার একটু খেয়াল রাখতে হবে কিন্তু, যে হয়তো বায়োলজিক্যাল ইটিওলজি লিখতে গিয়ে এমন সেটা লিখে ফেললাম যে আর ফ্যামিলি ডায়নামিক্স লেখার সময় থাকলো না, সেটা যেন না হয়। এটা 15 মার্কসে দেওয়া আছে, তো সব রকম ইটিওলজিক্যাল ফ্যাক্টরস একটু একটু করে লিখতে হবে। এবার 2021 এ যাচ্ছি। এখানে শর্ট নোট আছে লাবেলে ইনডিফারেন্স, তারপর আছে ক্যাটাটনিক স্টুপার, তারপর আছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি গেইন উইথ এক্সাম্পল, আর হচ্ছে লার্নড হেল্পলেসনেস এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। তারপর 10 নম্বরে আছে ডিফারেন্সিয়েট বিটুইন বাইপোলার 1 এন্ড বাইপোলার 2। তারপর আছে সেকেন্ড what are somatoform disorders, elaborate the major clinical features of hypochondriasis, সেটা আমরা করব। আচ্ছা, তারপর দিয়েছে যে what do you understand by antisocial personality disorder, explain the major causal factors, কিন্তু অ্যান্টিসোশ্যালেও তো causal factor নেই, এটা কেন দিয়েছে আমি আবারও বুঝতে পারছি না, মুশকিল হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, অ্যান্টিসোশ্যালের causal factor আমার মনে হয় যে তোমরা জেনে রাখার জন্য এটা দিয়েছে হচ্ছে 10 নম্বরে। তোমাদের আগের দিন যেটা বলছিলাম, এএসপিডির ক্ষেত্রে মূলত কিন্তু লার্নিং ফ্যাক্টরস মানে লার্নিং থিওরি দ্যাট ইজ ইমপ্লিকেটেড, মানে সেখানে খুব একটা কিন্তু তোমার অন্যান্য মানে সাইকোডাইনামিক বা মানে সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। ওখানে ইটিওলজিতে তোমরা লার্নিং ফ্যাক্টরস দিয়েই চাইলে লিখতে পারো, যে আইদার থ্রু অবজারভেশনাল লার্নিং এটা হয়, অথবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা বিহেভিয়ারের ক্ষেত্রে, যেমন ধরো ক্লাসিক্যাল কন্ডিশনিং এ দেখেছি যে অ্যান্টিসিডেন্টস আর মোর ইম্পর্টেন্ট, তেমনি অপারেন্ট কন্ডিশনিং এ হচ্ছে কনসিকুয়েন্সেস আর মোর ইম্পর্টেন্ট। এবার অ্যান্টিসিডেন্টস যেখানে ইম্পর্টেন্ট ইন ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেটা দেখবে মূলত যেগুলো অ্যাংজাইটি মানে নিউরোসিস সেইটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইমপ্লিকেটেড। অন দ্য আদার হ্যান্ড, এবং এবং অ্যাংজাইটি ট্রিটমেন্টের জন্যই কিন্তু মূলত ওটা ব্যবহার করা হয়ে থাকে, মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং বেসড যা যা ট্রিটমেন্ট রয়েছে। অপারেন্ট কন্ডিশনিং অন দ্য আদার হ্যান্ড, এটার উপর বেস করে যে বিহেভিয়ার মডিফিকেশন বা বিহেভিয়ার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস রয়েছে, সেটা কিন্তু মূলত এই প্রবলেম্যাটিক বিহেভিয়ার্স সেইটা ট্রিটমেন্টের জন্যই কিন্তু করা হয়। ফলে যেখানে কনসিকুয়েন্সেস আর মোর ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই বিহেভিয়ার প্রবলেম সেটার জন্য যেহেতু ব্যবহৃত, ফলে এই যে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার একটা খুব ক্লিয়ার একটা পাথওয়ে বলতে পারি বা ট্র্যাজেক্টরি বলতে পারি যেটা রয়েছে, যেটা আমরা আগে দেখেছিলাম যে হয়তো ইনিশিয়ালি হয়তো এডিএইচডি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, সেগুলো যেহেতু ইনিশিয়ালি এডিএইচডি হয়ে সেখান থেকে হয়তো শিফট করে সেটা হলো অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার ওডিডি, সেখান থেকে কিন্তু ফিচার্স অফ কন্ডাক্ট ডিসঅর্ডার অ্যারাউন্ড মানে বা বিফোর 15 ইয়ার্স অফ এজ, মানে অ্যারাউন্ড 15 এর একটু আগে আগে এবং ওই সময়টাতে আর কি 15-16, সেই সময়তে কন্ডাক্ট ডিসঅর্ডারেও কিন্তু এই যে টেন্ডেন্সি টু লাই, ডিসিভ, ম্যানিপুলেট আদার্স বা এনগেজিং ইন ফাইটস, তারপরে স্টেইং আউট অফ হোম ফর অ্যাট লিস্ট ওয়ান নাইট, এই ধরনের সিমটমস গুলো রয়েছে, মানে যেটাই কিন্তু পরবর্তীকালে ফুল ফ্লেজেড একদম অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটির
ডিসঅর্ডারের সিমটমস গুলো হিসেবে ম্যানিফেস্টেড হয়। তাহলে অ্যারাউন্ড 15 ইয়ার্স অফ এজ দেয়ার ইজ এভিডেন্স অফ কন্ডাক্ট ডিসঅর্ডার। এবং তারপরে যেহেতু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার একটা পারভেসিভ প্যাটার্ন, সেটা 18 ইয়ার্স হলে তবেই ডায়াগনোজ করা যায়। তো থ্রু আউট এই 16-17 ইয়ার্স কিন্তু ওই ফিচার গুলো থাকে। এবার এটা হচ্ছে মূলত আমরা যদি লার্নিং দিয়ে অ্যাসোসিয়েট করি, তাহলে এক হচ্ছে যেটা আগের দিন আমাদের বলেও ছিলাম কিছুটা, যে ওই কন্ডিশনাল তো পেরেন্টিং খুব মানে টার্মস এন্ড কন্ডিশনস এর উপরে নির্ভর করে থাকে। তো এই একটা দিক হতে পারে, টার্মস এন্ড কন্ডিশনস এর উপর নির্ভর করে থাকে। তো এই যে কন্ডিশনাল যেখানে হয়ে যায় পেরেন্টিং, সেক্ষেত্রে গিয়ে কি মানে মানুষের যে একটা এমপ্যাথি ডেভেলপ করবে, সেই জায়গাটাতে একটু খামতি থেকে যায়। রাদার সমস্তটাই অন দ্য বেসিস অফ প্রফিটস অর গেইনস ধরে নেওয়া হয়। এবং অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখো কিন্তু ঠিক সেটাই হয় পরবর্তীকালে গিয়ে, মানে দে টেন্ড টু ডিসিভ এন্ড ম্যানিপুলেট আদার্স ফর পার্সোনাল গেইনস, পার্সোনাল প্রফিট। আচ্ছা, এটা একটা হতে পারে। আর হতে পারে বিকজ অফ ইনকনসিস্টেন্ট পানিশমেন্ট। পানিশমেন্টের দেখবে, এটাও তোমরা যখন লার্নিং করেছিলে তখন ছিল যে পানিশমেন্ট শুড নট বি ভেরি সিভিয়ার। আচ্ছা, তারপর ধরো যেটা ফিজিক্যাল পানিশমেন্ট হয়, মানে মারধর করা, দ্যাট ইন টার্ন অ্যাক্টস অ্যাজ মানে আ মডেল ফর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। মানে যে বাচ্চাদেরকে খুব মারধর করা হচ্ছে, দেখা যাচ্ছে তারা কিন্তু পরে বড় হয়ে তারা মারপিটের মধ্যে বেশি ইনভলভ হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনকনসিস্টেন্ট পানিশমেন্ট। ধরো ফর ইনস্ট্যান্স, যদি একটি বাচ্চা একই ভুল, সেম ভুল হয়তো দুবার করছে, তাহলে ফার্স্ট টাইম যখন ভুল করেছিল, এরা মানে যেটা মিস্টেক করেছিল, তাতে যে পানিশমেন্ট হয়েছিল, সেকেন্ড টাইম সেম ভুল হওয়ার পরে the punishment should be similar or greater than the previous one but not less than the previous one. যদি এরকম দেখা যায় যে সেকেন্ড টাইম সেম ভুল করার জন্য অল্প পানিশমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু the child will learn to gamble with it. তো ছোটবেলার এই যে বিষয়গুলো, যেটা এই অপারেন্ট কন্ডিশনিং এর প্রিন্সিপাল দিয়ে, লার্নিং থিওরিজ দিয়ে, স্পেশালি পানিশমেন্ট বা এই যে বিহেভিয়ারের ক্ষেত্রে যে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই, এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বোঝানো যাবে। তো ফলে ইন কেস যদি ইটিওলজিক্যাল ফ্যাক্টরস চলেও আসে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে, তোমরা এইভাবে এগুলো মেনশন করতে পারো, এই পয়েন্টগুলো। আচ্ছা, এরপর 15 মার্কসে আছে মেনশন ইন টু টাইপস অফ স্কিজোফ্রেনিয়া, আর অলসো ডিসকাস দ্য মেজর ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অফ স্কিজোফ্রেনিয়া। 3+12 আছে 15 মার্কসে। এবার তাহলে কেউ প্রশ্ন করতে পারে যে এখানে কি টাইপ লিখবে, প্যারানয়েড, ডিসঅর্গানাইজড, ক্যাটাটনিক, ওই টাইপ লিখবে নাকি টাইপ 1 টাইপ 2 লিখবে? আমার ধারণা এখানে মেনশন ইন টু টাইপস, 3 মার্কস মাত্র রয়েছে, মানে বাকি 12 মার্কস ইটিওলজিতে আছে। তো এখানে তোমরা চাইলে যে কোনোটাই লিখতে পারো, টাইপ 1 টাইপ 2 লিখতে পারো, অথবা যে দেয়ার আর সেভারাল সাবটাইপস অফ schizophrenia as per DSM-4 TR, but this is not currently there in DSM-5. এইভাবে বলে যে they are this disorganized, তারপরে catatonic, paranoid, residual, these types. So two of them are as follows বলে দুটোকে একটু একটা দুটো সেন্টেন্সে ডেসক্রাইব করে দিলে এইটা করতে পারো। তারপর তো ইটিওলজি, তারপর আছে নরমালিটি, ডিসকাস দ্য মডেলস অফ অ্যাবনর্মালিটি। আচ্ছা, এখানে বলেছে ডিফাইন নরমালিটি, আবার ডিসকাস দ্য মডেলস অফ অ্যাবনর্মালিটি। ওখানে দেখবে অ্যাবনর্মালিটির কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স লেখা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে যে কগনিটিভ, বিহেভিয়ারাল বা বায়োলজিক্যাল যে পার্সপেক্টিভস গুলো রয়েছে, এরা অ্যাবনর্মালিটিকে কিভাবে বর্ণনা করছে, কিভাবে ডেসক্রাইব করছে, সেইটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে। আচ্ছা, তারপর আছে ক্লিনিক্যাল পিকচার অফ জিএডি আর স্টেট ইটস বিহেভিয়ারাল এন্ড কগনিটিভ ইটিওলজি। তারপর আছে হাউ ইজ অ্যান অবসেশন ডিফারেন্ট ফ্রম আ কম্পালশন,
Discuss in this slide the different symptoms of obsessive compulsive disorder. আচ্ছা, এটাই যেহেতু পুরোটা 15 মার্কসে, এক্ষেত্রে তাহলে আমাদের সমস্ত যে অবসেশন কি কি টাইপের হতে পারে, মানে রিলেটেড টু ডার্ট এন্ড কন্টামিনেশন, অ্যাগ্রেসিভ, সেক্সুয়াল, অবসেসিভ ডাউটস, সমস্ত কিছু লিখতে হবে। সিমিলারলি আবার কম্পালশনস কি কি টাইপের হতে পারে, চেকিং, প্রেইং, এবং কম্পালশনস যে বোথ ওভার্ট অ্যান্ড কোভার্ট লাইক প্রেইং, কাউন্টিং, এগুলো হতে পারে, সেই সমস্তটা লিখতে হবে। আচ্ছা, 2021 হলো 2020 ও থাকবে, হ্যাঁ 2020 বাবা, এটা একটু অন্যরকম পরীক্ষাটা হয়েছিল অনলাইনের সময়তে। যাই হোক, বলছি এটা কত, সবকটা 10 নম্বরের প্রশ্ন ছিল। প্রশ্নগুলো বলে দিচ্ছি। মেজর ক্রাইটেরিয়া অফ অ্যাবনর্মালিটি, diagnostic criteria of GAD, differentiate between bipolar 1 and 2, major types of mental retardation, মানে intellectual disability আর কি। তারপর explain two significant causes of schizophrenia, মানে causal factor ধরে বলতে হবে। causal factor ধরে এইভাবে বলা যেতে পারে, ধরো বায়োলজিক্যাল causal factor এর মধ্যে মোস্ট ইমপ্লিকেটেড হলো ডোপামিন হাইপোথিসিস, সেটা দেওয়া যেতে পারে। তেমনি আবার ফ্যামিলি ডাইনামিক্স এর মধ্যে এই চারটে রয়েছে, ওয়ান অফ দেম ইজ দিস এক্সপ্রেসড ইমোশন, এইভাবেও করা যেতে পারে। তারপর describe the different types of antisocial personality disorders. Describe different types of antisocial personality disorders. এটা কিরকম প্রশ্নটা দিয়েছে আমি বুঝতে পারছি না, কারণ antisocial personality disorders এরও যে আবার টাইপ হয় এরকম তো আমার অন্তত জানা নেই। একটু অদ্ভুত লাগলো এই প্রশ্নটা, মানে ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটি ডিসঅর্ডারস হতে পারে, এবং তার তিনটে আলাদা আলাদা ক্লাস্টারও আছে, যেটা আমরা বলেছিলাম ABC। তার মধ্যে ক্লাস্টার বি এর মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার পড়ে। এবং অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এটাকে মানে দিস হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ সাইকোপ্যাথি, সোশিওপ্যাথি অ্যান্ড ডিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই এত অবধি আমরা বলতে পারি, কিন্তু আবার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আবার আলাদা করে টাইপ, এরকম তো আমার অন্তত জানা নেই। এটা বুঝতে পারছি না কোনো প্রিন্টিং মিস্টেক ছিল কিনা সেই সময়কার পরীক্ষায়, 2020 সালের এটা। যাই হোক, তারপর হোয়াট আর দ্য মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ OCD অ্যাকর্ডিং টু DSM-5, তারপরে এক্সপ্লেইন ফিউ সাইনস অ্যান্ড সিমটমস অফ কনভার্সন ডিসঅর্ডার, তারপর হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, আর লাস্টে হচ্ছে ডেসক্রাইব ইম্পর্টেন্ট কজেস অফ বাইপোলার 1 মুড ডিসঅর্ডার। বাইপোলার 1 মুড ডিসঅর্ডার বলেছে বলতে এখানে আর কি ম্যানিক ফেজ আবার মেজর ডিপ্রেসিভ ফেজ দুটোরই কজাল ফ্যাক্টর গুলো ডিসকাস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই তাহলে তো কোয়েশ্চেন। আর তোমাদের ব্যাচের কোয়েশ্চেনটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন হবে CBCS এর আর কি। আচ্ছা, যে কোয়েশ্চেন গুলো ডিসকাস করলাম এখানে কোনোটাই যদি কনফিউশন থেকে থাকে, যে বুঝতে পারছো না, অসুবিধা হয়েছে, আনসার করতে সমস্যা হতে পারে, যদি এমন কিছু থাকে তাহলে বলো। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যখন আমি কোনো প্রশ্ন করেছি তখন বেশিরভাগ উত্তর দেখা গেল যে দেবপ্রিয়া আর আত্রেয়া এরা দুজনই দিচ্ছে, বাকিরা সেভাবে পার্টিসিপেট করছে না, এটা যেন না হয়। কারণ পেপারটা ইন্টারেস্টিং, কিন্তু যথেষ্ট বড় পেপার, সেটা বুঝতেই পারছো, আর হাতে তো খুব বেশি সময় নেই, ফলে প্রিপেয়ার করা কিন্তু শুরু করো। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমি আমার তরফ থেকে করছি, এটার একটা উত্তর দাও। সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফেন্স মেকানিজমস ইনভলভড ইন OCD? ডিফেন্স মেকানিজমস ইনভলভড ইন OCD কি কি আছে ঝটপট বলো। ম্যাম আইসোলেশন আছে একটা,
আর একটা রিয়াকশন ফর্মেশন, আর একটা মনে পড়ছে না ম্যাম। আচ্ছা, আনডুইং। লেডি ম্যাকবেথের রক্তমাখা মানে কাল্পনিক রক্তমাখা হাত ধোয়ার কথাটা মনে রাখবে, আনডুইং। আনডুইং এর মাধ্যমে কি হচ্ছে যে ওসিডির যে অবসেশনস বা যেটা ইড ইম্পালসেস সেটা তো কনসিয়াসনেসে উঠে আসছে। এবার সেই যে কাল্পনিক পাপ চিন্তা আসা is equivalent to performing the deed, মানে the thought is মানে equivalent, considered as equivalent to performing the deed, যার জন্য সেটাকে থট অ্যাকশন ফিউশন বলা হয়। এবার ওই যে সেই যে কল্পনা বা সেই যে ইড ইম্পালস ওটা মনে যে করছে করে ফেললাম, অ্যাক্ট আউট করে ফেললাম, ওই কাল্পনিক পাপকেই তারপরে আনডু করার জন্য আনডুইং হচ্ছে, যে বারে বারে হাত ধোয়া। আচ্ছা, তারপর আর রিঅ্যাকশন ফর্মেশন হচ্ছে সম্পূর্ণ উল্টো একটা লাইফস্টাইল অবলম্বন করা। মানে যার হয়তো অ্যাগ্রেসিভ অবসেশনস, যে যার অবসেশনটা হয়তো এরকম যে হয়তো মানে মার্ডারাস হয়তো আর্জেস রয়েছে, সে কি করছে, সে খুব মিক, খুব শান্ত, নম্র, ভদ্র, এরকম একটা লাইফস্টাইল আর কি অবলম্বন করছে। আর আইসোলেশন হচ্ছে যে ওসিডির ইন জেনারেল দেখো যে খুব ইমোশনালি লোডেড সিচুয়েশনস, প্লাস এই যে যখন ইড ইম্পালসেস গুলো আর কি আসছে ইন দ্য ফর্ম অফ অবসেশনস, কতটা ডিস্ট্রেসিং ফর অ্যান ইন্ডিভিজুয়াল, মানে এতটাই ডিস্ট্রেসিং যে সেটা রিপিটেড হয়ে যাচ্ছে। মানে কোনোভাবেই তিনি সেটা মানে সেটাকে আর কি সাপ্রেস করতে পারছেন না, উল্টো সাপ্রেস করতে গিয়ে প্যারাডক্সিক্যালি সেটা আরো ইনক্রিজ হয়ে যাচ্ছে অবসেসিভ থটস গুলো, থটস ইমেজেস বা আর্জেস গুলো। তো এবার এই যে এতটা ইমোশনালি লোডেড যে ব্যাপারগুলো হচ্ছে, অথচ যখন সেগুলো বর্ণনা করছেন সে ব্যক্তি, যে অ্যাপারেন্টলি ইমোশনাল এক্সপ্রেশনটা সেখানে থাকে, তো সেটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশনও পারফেক্ট। তো আইসোলেশন, আনডুইং, রিঅ্যাকশন ফর্মেশন, তিনটে ডিফেন্স মেকানিজম, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসতে পারে প্রশ্নে। আচ্ছা, এবার আমরা চলে আসি হাইপোকন্ড্রিয়াসিস। আর আমাদের যেটুকু যা বাকি আছে এগুলো ইজি চ্যাপ্টার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ডিএসএম 5 থেকেই খুলেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে তোমার যেটা মেইন ক্লাস চ্যাপ্টার রয়েছে, আগের দিন আমরা যে কনভার্সন ডিসঅর্ডার পড়লাম, এটাও এই সোম্যাটিক সিম্পটম এন্ড রিলেটেড ডিসঅর্ডারের মধ্যেই রয়েছে। তো হাইপোকন্ড্রিয়াসিস যেটা, সেটাও এখানেই আছে। আচ্ছা, আমাদের একটু যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, সেটা হাইপোকন্ড্রিয়াসিস নাম করে আসতে পারে, বা সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার নামে আসতে পারে, অথবা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারও আসতে পারে। এবার এর মধ্যে কোনটা কি আমাদের একটু খেয়াল করে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত ডিএসএম 5 যেটা বলছে যে সোম্যাটিক সিম্পটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার, এর আন্ডারে আছে হচ্ছে সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার, ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার, আরো বাকি যেগুলো আদার স্পেসিফাইড সোম্যাটিক বা আনস্পেসিফাইড রয়েছে সেগুলো। এবার এখানে যেটা প্রিভিয়াসলি হাইপোকন্ড্রিয়াসিস ছিল অ্যাজ পার ডিএসএম 4 টিআর, তার যে সিম্পটমের সিমিলারিটি 75% ম্যাচ করে উইথ সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার, 25% ম্যাচ করে উইথ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াসিস এর সিম্পটমস 75% ম্যাচ করে উইথ সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার, আর 25% ম্যাচ করে উইথ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটাও ডিএসএম 5 এই দেওয়া রয়েছে। তো টু বি অন দ্য সেফ সাইড আমরা এই দুটোরই ক্লিনিক্যাল ফিচার দেখে নেব, তবে সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের উপর জোর দিতে হবে বেশি। আর এটা করে নিয়ে তারপর ইটিওলজিতে আসছি। তো সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারে প্রথমে যেটা বলা হয়েছে যে one or more somatic symptoms that are distressing or result in significant disruption of daily life। তো এখানে কিন্তু one or more somatic symptoms present আছে, এটা আমাদের মানে একদম ক্লিয়ার করে রাখতে হবে, মানে bodily symptom। সেকেন্ডলি হচ্ছে excessive thoughts, feelings or behaviors
related to the somatic symptoms or associated health concerns as manifested by at least one of the following. কি না, প্রথমত disproportionate and persistent thoughts about the seriousness of one's symptoms. মানে হয়তো মাথায় একটু যন্ত্রণা হচ্ছে, মানে ব্রেনে টিউমার হয়ে গেল না তো, মানে এরকম এক্সাজারেশন অফ, মানে টেন্ডেন্সি টু এক্সাজারেট সিম্পটমস উইদাউট অ্যাডিকুয়েট এভিডেন্স, এটাই হচ্ছে এই প্রথম যে ফিচার, সেটার মানে ডিসপ্রপোর্শনেট এন্ড পারসিস্টেন্ট থটস। ডিসপ্রপোর্শনেট এই কারণেই বলছে যে যেই সিম্পটমটা দেখা যাচ্ছে আর পেশেন্ট যেটা ভেবে ফেলছেন, যেটা চিন্তা করে ফেলছেন, সেটা ডিসপ্রপোর্শনেট, মানে একটার সাথে অন্যটা ম্যাচ হচ্ছে না, সিরিয়াসনেসটাকে এক্সাজারেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে পারসিস্টেন্টলি হাই লেভেল অফ অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ অর সিম্পটমস। থার্ডলি হলো এক্সেসিভ টাইম এন্ড এনার্জি devoted to these symptoms or health concerns. আচ্ছা, time and energy devoted in what form? না বারে বারে হেল্প সিক করতে যাওয়া, মানে বারে বারে ডাক্তারের কাছে যাওয়া, নানা রকম ইনভেস্টিগেশনস করানো, এটা অন রেগুলার বেসিস করতে থাকেন। আচ্ছা, তারপর although any one somatic symptom may not be continuously present, the state of being symptomatic is persistent, typically more than 6 months থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেসিফাই ইফ উইথ প্রিডমিনেন্ট পেইন, আগে যেটাকে পেইন ডিসঅর্ডার বলা হতো সেটা, বা স্পেসিফাই ইফ পারসিস্টেন্ট, আর নয়তো বা মাইল্ড মডারেট সিভিয়ার। ঠিক আছে, অত স্পেসিফিকেশন গুলোতে যাওয়ার দরকার নেই, তোমাদের এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এ বি সি সেটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এটা হলো তাহলে সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ান অর মোর সোম্যাটিক সিম্পটম প্রেজেন্ট থাকছে which is distressing and result in significant disruption in daily life। আর হচ্ছে এটা নিয়ে অত্যধিক বেশি চিন্তা হওয়া, মানে দুশ্চিন্তা হওয়া, আর disproportionate and persistent thoughts about the seriousness, মানে ওই সিম্পটমের যে সিরিয়াসনেস সেটাকে একটু এক্সাজারেট করে ফেলা, এবং কনসিকুয়েন্টলি যত এক্সাজারেট করবে তত বেশি অ্যাংজাইটি হবে, দুশ্চিন্তা হবে সেটা নিয়ে। আর এক্সেসিভ টাইম এন্ড এনার্জি কিভাবে ডিভোটেড হবে না, বারে বারে বিভিন্ন ফিজিশিয়ান, বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া, ট্রিটমেন্ট করা। এটা হলো সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার। আমরা পরেরটাও আবার দেখে নিচ্ছি। সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের সাথে কিন্তু 75% ম্যাচ হয় প্রিভিয়াসলি হাইপোকন্ড্রিয়াসিসের। বাকি যে 25% ম্যাচ হয় ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে সর্বপ্রথম হচ্ছে there is preoccupation with having or acquiring a serious illness. Preoccupation with having or acquiring a serious illness. হয়তো সামান্য একটু সর্দি কাশি বা কিছু হয়েছে, যদি আমার টিউবারকিউলোসিস হয়ে যায়, টিবি হয়ে যায়, যদি আমার লাং ইনফেকশন হয়ে যায়, লাং ক্যান্সার হয়ে যায়, মানে কোনো বড়সড় বা গুরুতর কোনো রোগ হয়ে যেতে পারে, এইরকম একটা প্রিঅকুপেশন। আচ্ছা, তারপর হচ্ছে সোম্যাটিক সিম্পটমস আর নট প্রেজেন্ট or if present are only mild in intensity. Now if another medical condition is present or there is a high risk for developing a medical condition, example strong family history is present, then the preoccupation is clearly excessive or disproportionate. আচ্ছা, এই যে সেকেন্ড পয়েন্টটা, এটাই কিন্তু সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের সাথে যেটা মেইন আর কি ডিস্টিংগুইশিং ফ্যাক্টর সেটা, কারণ সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারে বলা হচ্ছে যে at least one or more somatic symptom that are distressing, মানে that is present, কিন্তু এখানে কিন্তু কোনো সোম্যাটিক সিম্পটম প্রেজেন্ট থাকছে না, যদিও বা থাকছে that is very mild। আচ্ছা, এবার যদি কারো হয়তো অন্য কোনো মেডিকেল কন্ডিশন রয়েছে, বা হয়তো একটা কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ মেডিকেল কন্ডিশন, সে ফর এক্সাম্পল ডায়াবেটিস বা হাইপারটেনশন বা ক্যান্সার হয়তো রয়েছে, তখন তাহলে সেই ব্যক্তির একটা খুব এরকম ডিসপ্রপোর্শনেট, যে আমারও যদি হয় এই একটা আশঙ্কা। আচ্ছা, তারপর there is high level of anxiety about health and the individual is easily alarmed about personal health status.
হাই লেভেল অফ অ্যাংজাইটি রয়েছে এবং সহজেই অ্যালার্ম হয়ে যায় নিজের হেলথ স্ট্যাটাস নিয়ে। তারপর আছে the individual performs excessive health related behaviors, that is repeatedly checks his or her body for signs of illness or exhibits maladaptive avoidance. Example, avoids doctor appointments and hospitals. যদি কোনো রোগ ডিটেক্ট হয়ে যায় সেই ভয়। আচ্ছা, তারপর illness preoccupation has been present for at least 6 months, but the specific illness that is feared may change over that period of time. মানে এই হয়তো মনে হচ্ছে যে টিউবারকুলোসিস হয়ে যাবে, এই আবার পর মুহূর্তে হয়তো অন্য কোনো কিছু হলো, মনে হলো যে ডায়াবেটিস হয়ে যাবে, যেটাই হোক না কেন একটা মানে গুরুতর কোনো রোগ বেঁধে যাবে এই নিয়ে আশঙ্কা। আচ্ছা, তারপর the illness related preoccupation is not better explained by another medical condition such as somatic symptom disorder, panic disorder বা GAD, body dysmorphic, OCD or delusional disorder somatic type. আচ্ছা, আচ্ছা, আবার ইলনেস অ্যাংজাইটির মধ্যে আবার দুটো টাইপকে স্পেসিফাই করেছে, একটা কেয়ার সিকিং টাইপ আর একটা কেয়ার অ্যাভয়েডেন্ট টাইপ। কেয়ার সিকিং টাইপ বলছে যে বারে বারে ডাক্তারের কাছে যাবে এবং মানে বারে বারে টেস্ট করবে, চেক করার জন্য যে কোনো গুরুতর রোগ ধরা পড়লো কিনা। আবার কেয়ার অ্যাভয়েডেন্ট টাইপ হচ্ছে মেডিকেল কেয়ার ইজ রেয়ারলি ইউজড, মানে ওই দুশ্চিন্তা নিয়েই থাকবে কিন্তু পাছে কোনো রোগ বেড়ে যায় সেই জন্য আবার টেস্ট করাতে যাবে না। আচ্ছা, যাই হোক, এটা কিছুটা মিল আছে, তবে বেশিরভাগ ওই সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের সাথে মিলছে। আচ্ছা, এইটুকুর মধ্যে যদি কারোর কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে বলো। কারোর কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকলে বলো। সায়ন্তী হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? বারবার নিজের ভয় হওয়াটা মানে যে আমার হতে পারে, এটাকে কি বলে আরেকবার বলছি? এই যে কোনো গুরুতর রোগ হয়ে যেতে পারে, কঠিন রোগ হয়ে যেতে পারে, সেটাকে কি বলে সেটা জানতে চাইছো? হ্যাঁ, এটাকে আগে হাইপোকন্ড্রিয়াসিস বলা হতো, এখন হাইপোকন্ড্রিয়াসিস শব্দটা তো আর DSM-5 এ নেই, এটাকে রিপ্লেস করা হয়েছে উইথ সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার। তবে আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে হাইপোকন্ড্রিয়াসিস প্রিভিয়াসলি যেটা হাইপোকন্ড্রিয়াসিস ছিল সেটার মানে 75% ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করে উইথ সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডার, দ্য রেস্ট 25% সেটা ম্যাচ করে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো আমাদের দুটোই জানতে হবে, কিন্তু যখন আর কি প্রশ্ন আসবে তখন আমাদের উত্তরটা কিন্তু এই অনুসারে এগুলো মেনশন করে লিখতে হবে। আচ্ছা, এবার দুটোর মধ্যে যেটা কি ডিস্টিংগুইশিং ফ্যাক্টর সেটা হচ্ছে সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের মধ্যে ওয়ান অর মোর সোম্যাটিক সিম্পটম প্রেজেন্ট থাকে, মানে সেটা সাধারণত ধরো হতে পারে কোনো পেন বা হয়তো হেডেক, কিছু না কিছু থাকে এবং সেটা সংক্রান্ত একটা এক্সেসিভ বা ডিসপ্রপোর্শনেট বা পারসিস্টেন্ট থট থাকে যে যদি হয়তো ব্রেন টিউমার হয়ে যায়, এরকম একটা কিছু চিন্তা। ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে ইউজুয়ালি কোনো সোম্যাটিক সিম্পটম থাকে না, কিন্তু হয়তো ফ্যামিলি হিস্ট্রি অফ ইলনেস মানে অফ আ সিরিয়াস ইলনেস রয়েছে, অথবা যেই ব্যক্তির মানে আর কি হলো ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার তার হয়তো অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়তো রয়েছে বা হয়তো সেটা ট্রিটেড হয়ে ঠিকও হয়ে গেছে। এবার তার মধ্যে এরকম প্রিঅকুপেশন উইথ হ্যাভিং অর অ্যাকোয়ারিং আ সিরিয়াস ইলনেস সেরকম ডেভেলপ করতে পারে, যে যদি ক্যান্সার হয়ে যায়, যদি ডায়াবেটিস হয়ে যায়, যদি হাই ব্লাড প্রেশার হয়ে যায়, হাইপারটেনশন হয়ে যায়, তাহলে কি হবে? এটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে থাকে।
এটা হচ্ছে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার আর ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটার ক্যারেক্টারিস্টিক্সটা বললাম। আচ্ছা, এবার তোমরা একটু যেটা করো, হাইপোকন্ড্রিয়াসিস একটা হেডিং দাও, দিয়ে আমি একটু হাইপোকন্ড্রিয়াসিসের যে ক্যারেক্টারিস্টিক্স সেইটা একটু বলে দিচ্ছি, সেটা একটু লিখে নাও। হাইপোকন্ড্রিয়াসিস, তারও আমি একটু স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে বানানটা লিখে দিচ্ছি। হাইপোকন্ড্রিয়াসিস, স্পেলিং লিখে দিয়েছি, দেখে নাও। হাইপোকন্ড্রিয়াসিস, এটাতে ড্যাশ দিয়ে লেখো যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই 6 months or more of a general and non-delusional, non-delusional preoccupation with fears of having fear, F-E-A-R, with fears of having, comma, or the idea that one has a serious disease based on the person's misinterpretation of bodily symptoms. Full stop. Patients believe that they have a serious disease that has not yet been detected. Full stop. As time progresses, comma, they may transfer their belief to another disease. Full stop.
convictions persist despite negative laboratory results, comma, the benign course the benign 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 মানে হচ্ছে harmless, the benign course of the alleged disease over time and appropriate reassurance from physicians, full stop. Yet, their beliefs are not sufficiently fixed to be delusions. Not sufficiently fixed to be delusions. Full stop. The disorder commonly coexists with a depressive or anxiety disorder. Coexists with a depressive or anxiety disorder. Full stop. ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এত পর্যন্তই থাক। আর এটা ছাড়া তোমরা যেটা করবে এটা হচ্ছে DSM 5 এ দেখবে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার পরে ডায়াগনস্টিক ফিচার্স বলেও দেওয়া আছে। এটা যেটা লেখালাম এর সাথে ওই ডায়াগনস্টিক ফিচারের পয়েন্টগুলো অ্যাড করে দিতে পারো। আচ্ছা, এই জায়গাটা একটু দেখে নাও, দেখে বলো কোনো কনফিউশন আছে কিনা। ইটিওলজিটা আমরা কাল করে নেব, আগামী কালকের ক্লাসে করে নেব। আর এখান থেকে দেখে বলো কোনো কিছু কনফিউশন যদি থাকে। ম্যাম এই জায়গাটা যেখানে বলছে yet their beliefs are not sufficiently fixed to be delusions, হ্যাঁ, কারণ ডিলিউশন যেটা আমরা দেখেছি ইন কেস অফ সাইকোসিস, they are firm, fixed, false and unshakable beliefs. এবার সেটা যতই তুমি এভিডেন্স প্রোভাইড করো টু দ্য কন্ট্রারি,
যার ধরো ডিলিউশন অফ পারসিকিউশন আছে বা ডিলিউশন অফ প্রেফারেন্স বা সোম্যাটিক ডিলিউশনস হোয়াট এভার, সেটা তুমি যতই এভিডেন্স দাও না কেন তিনি কিন্তু অনর থাকবেন, মানে তিনি কোনোভাবেই মানতে নারাজ থাকবেন এবং মানে একদম ওনার বিলিফ এটাই থাকবে যে হ্যাঁ তিনি যেটা মনে করছেন সেটাই সত্যি। আচ্ছা, শুধু তাই না, সাইকোসিস ইন জেনারেল হচ্ছে একটা মানে পুরো ডিসঅর্গানাইজড পিকচার নিয়েই কিন্তু আসে, মানে ডিসঅর্গানাইজড বলতে আমি বলতে চাইছি ইন টার্মস অফ থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার, দেখবে ওভারঅল পিকচারটাই প্রচন্ড ডিসঅর্গানাইজড। তো এখানে যেটা সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারে হয়, এখানে যে বিলিফের যে ওই ফিক্সেটেডনেস সেটা নট সিভিয়ার এনাফ টু বি ক্যাটেগরাইজড অ্যাজ ডিলিউশন। কারণ এটা তো দেখো এটা নিউরোসিসের মধ্যেই পড়ছে, কারণ এই যে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার, ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটাতে যদিও বা সোম্যাটিক সিমটমস এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু এগুলো সমস্তটাই দেখো ওই অ্যাংজাইটি ডিসঅর্ডারেরই পার্ট, মানে অ্যাংজাইটিরই বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন বলতে পারো। শুধু তাই না, এই ধরনের কন্ডিশন গুলো যাদের থাকে তাদের অনেক সময় একটু ডিপ্রেসিভ ডিসঅর্ডারস এর সাথে কো আকার করে যদি প্রলংড হয়ে যায় আর কি। যার জন্য দেখো লেখা আছে বোথ অ্যাংজাইটি এন্ড ডিপ্রেসিভ ডিসঅর্ডারস মানে কো এক্সিস্ট উইথ দিস মানে সোম্যাটিক কন্ডিশনস। আচ্ছা, ফলত এটা সাইকোসিসের মাত্রায় কখনোই যাবে না, ফলে এখানে যে বিলিভ সেটা মানে নট স্ট্রং এনাফ টু বি বা নট ফিক্সড এনাফ টু বি কল্ড অ্যাজ ডিলিউশনস। এবার এটা কেন এটা এইভাবে হতে পারে, মানে এটার ম্যানিফেস্টেশনটা এরকম হতে পারে যে হয়তো সে ব্যক্তির মনে হচ্ছে যে আমার এই যে এত পেটের গোলমাল আছে, পেটের সমস্যা রয়েছে, নিশ্চয়ই পেটে আমাকে হয়তো আলসার হয়ে গেছে, এরকম হয়তো মনে করছে। পরে এবার বারে বারে ডাক্তারের কাছে যাচ্ছেন, গিয়ে দেখা যাচ্ছে যে না কোনো কিছুই ধরা পড়ছে না। এবার এদের যেটা হয় একটা একটা খুঁতখুঁতে ভাব থাকে, মানে তাদের হয় কি ঠিক ডাক্তারের উপরেও না বিশ্বাস হয় না এবং মানে বারে বারে ডাক্তার চেঞ্জ করার একটা প্রবণতা থাকে, সেটা পরিবর্তন করে আবার হয়তো আরেক ডাক্তারের কাছে গেলেন, সেখানেও ইনভেস্টিগেট করে দেখা গেল যে কিছু পাওয়া গেল না। ওরে এবার সে ব্যক্তি তো চিন্তিত হয়ে পড়ছেন যে না আমার তো গুরুতর কিছু রোগ আছে বলে তো মনে হচ্ছে, কিন্তু কেউই সেটা ধরতে পারছে না, কি ব্যাপার হলো। তবে এবার কিছু সময় পরে কিন্তু এই যে এতদিন হয়তো প্রিঅকুপেশনটা ছিল উইথ স্টামাক আলসার, হয়তো এরপরে কোনো মাথা যন্ত্রণা হলো বা কিছু, তখন এই রে আমার ব্রেন টিউমার হয়ে গেল না, তো তখন কিন্তু আমার প্রিঅকুপেশনটা শিফট হয়ে একটা অন্য কিছুতেও চলে যেতে পারে এবং এইভাবে আবারও শিফট হতে পারে, বারে বারে শিফট হতে পারে। কিন্তু মানে the main thing is that there is some preoccupation that the patient has like developed a serious illness, মানে কোনো একটা সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস কোনো একটা ডিজিজ হয়েছে যেটা হয়তো ডাক্তাররা ধরতে পারছেন না, এই প্রিঅকুপেশনটা থাকবেই। কিন্তু এই যে কি ডিজিজ হয়েছে, কি কন্ডিশন হয়েছে, এটা কিন্তু বারে বারে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয় ইউজুয়ালি। ফলত this is not fixed enough বা firm enough to be categorized as delusion. এইটাই হচ্ছে ডিফারেন্সের জায়গাটা। আচ্ছা, আর কিছু দেখে নাও, আর কোথাও যদি কারোর অসুবিধা হয়ে থাকে। একদম শুরুতেই দেখবে এইভাবে আর কি জিনিসটাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই 6 or more months of a general and non-delusional preoccupation with the fear of having or the idea that one has a serious disease based on the person's misinterpretation of bodily symptoms. Misinterpretation করছেন আর কি, হয়তো একটু বুক ধরফরানি হলো, এই রে ইয়ে হয়ে গেল না তো, হার্ট অ্যাটাক চলে আসছে না তো, এইরকম ভাবে মানে একটা সিমটমস কে এক্সাজারেট করার একটা টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এবং এগুলোকে ইন জেনারেল মানে ভেরিয়েশন বা ভ্যারাইটিজ অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবেই কিন্তু বলা যায়, মানে যার জন্য দেখা যায় আর কি অ্যাংজাইটি এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার খুবই কো আকার করে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারের সাথে। আচ্ছা, ঠিক আছে, এতটা থাক তাহলে। ইটিওলজি খুব বেশি নেই, এটা
এটা আমরা কালকে, আমার ধারণা যে এর ইটিওলজি এবং তার সাথে ইটিং ডিসঅর্ডারের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর বুলিমিয়া, আমাদের ওইটুকু করলেই হবে। বাকিগুলো আমি যে নোটটা দিয়েছি দেখবে আরো কিছু রয়েছে, সেগুলো চাইলে তোমরা পড়তে পারো, কিন্তু অতটা প্রয়োজন নেই। মানে মেইন হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর বুলিমিয়া। এবার সেটার ক্যারেক্টারিস্টিক্স ওটা তো বেশি কিছু বলার নেই। আর হাইপোকন্ড্রিয়াসিস এর ইটিওলজি, এই দুটো কভার হয়ে যাবে একটাই ক্লাসের মধ্যে, অসুবিধা হবে না। ঠিক আছে। আর তোমাদের তো পরীক্ষা কোথায়? মঙ্গলবার পরীক্ষা তো তোমাদের? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে প্রিপেয়ার করতে থাকো। তো কালকে তাহলে নিয়ে আমরা শেষ করব আর কি টপিক গুলো। আর তারপরে তোমাদের ইন্টারনাল হয়ে যাক, তখনও সে চাইলে ক্লাস আবার করাই যায়, পরে তখন আমাদের ডিসকাশন যা যা থাকবে, তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলো অ্যাড্রেস করার থাকলে সেগুলো আমরা করব। আচ্ছা, তাহলে কাল আবার এই সেম লিংকে সকাল 10টায় আমরা জয়েন করছি। আজ তাহলে এত পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। ম্যাম আমাদের এক্সামটা কি ল্যাবে হবে? কিসে হবে? ল্যাবে? হ্যাঁ, সেটা বলতে পারবো না বাবা, সেটা কলেজে গিয়ে সেদিন দেখবে, যেরকম যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। মানে যদি অন্য কোনো রুমে হয় সেটা তো লেখাই থাকবে রুমের নাম্বার, আর যদি লেখা থাকে যে ডিপার্টমেন্ট তাহলে ওখানে হবে। এটা আগে থেকে বলা যাবে না, ওদিন গিয়ে দেখতে পাবে। ওকে ঠিক আছে। আর 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 কারোর কোনো প্রশ্ন? ঠিক আছে, এত পর্যন্তই থাকলো, তাহলে এক্সিট করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Thank you.